আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। প্রিয় দর্শক, স্বাগত এবিটিভি আজকের বাজারে। সমসাময়িক বিষয় নিয়ে আমরা অতিথিদের সাথে আলোচনা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমরা শেয়ার বাজারের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করতে চাই। আর এই আলোচনা আজকে করব একটা প্রথিতযশা ব্রোকারেজ হাউস ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার আল মামুন সাহেবের সাথে। জনাব কাউসার আল মামুন, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে দীর্ঘদিন ধরে পুঁজিবাজার খুব মন্দা অবস্থার মধ্যে দিয়ে পার করছে। আপনি যদি বলতেন যে কেন এই দুরবস্থা পুঁজিবাজারের? আমাদের পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা আমরা দেখছি, এটা আসলে হঠাৎ করে সৃষ্টি হয়নি। এটা বহুদিন ধরে পুঁজিবাজারের উপরে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম চলছে। সেই অন্যায় অনিয়মের যে ফল, সেটা আমরা আজকে পুঁজিবাজারের উপরে দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো ফেলেছে সেটা হচ্ছে রেগুলেটরের মাধ্যমে বিভিন্ন অনিয়ম আমাদের মার্কেটে হয়েছে। ভালো শেয়ারগুলো মার্কেটে আসার সুযোগ পায়নি, খারাপ শেয়ারগুলো মার্কেটে ঢুকেছে। আর খারাপ শেয়ারগুলো ঢোকার কারণে বিনিয়োগকারীরা বঞ্চিত হয়েছে, মার্কেট থেকে প্রচুর টাকা বের হয়ে গিয়েছে। আর সর্বোপরি যারা এখানে বিনিয়োগ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আস্থার সংকট তৈরি হয়েছে। তো আস্থার সংকট, আমরা কিন্তু সবাই বলি যে মার্কেটে আস্থার সংকট, কিন্তু আস্থার সংকটটা কেন তৈরি হয়েছে, এর মূল কারিগর কারা? এই মূল কারিগরগুলোকে যদি আমরা ট্রেস করতে পারি এবং মূল কাজগুলো যেগুলো হয়েছে আস্থার সংকট সৃষ্টির পিছনে, সেই কাজগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, নতুন আঙ্গিকে যদি আমরা কাজ শুরু করি, তাহলে হয়তো আমরা এই পুঁজিবাজারকে আবার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এর মধ্যে পুঁজিবাজারের মূল যে জিনিসটা, পুঁজিবাজার তো একটা বাজার, একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে আছে স্টক এক্সচেঞ্জ, স্ট্রাকচারের মধ্যে আছে আপনার ব্রোকার, স্ট্রাকচারের মধ্যে আছে রেগুলেটরি প্রতিষ্ঠান। তো রেগুলেটর সে যখন কোনো একটা আইন করবে, তখন সেই আইনটা করার পিছনে অনেক গবেষণা কাজ করতে হবে এবং দীর্ঘমেয়াদী একটা আইন, যে আইনটা অন্তত 5 থেকে 10 বছর পর্যন্ত যেন সঠিকভাবে সঠিক নিয়মে এটা চলতে পারে, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এভাবে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে আইনগুলো প্রয়োগ করা উচিত। এরপরে হচ্ছে স্টক এক্সচেঞ্জ, তার নিজস্ব একটা প্রতিষ্ঠান, তার নিজস্ব একটা ফ্রেম আউট আছে। তো তাকে তার নির্দিষ্ট কাজগুলো তাকে করতে দিতে হবে। এবং এটা একটা পুঁজি বাজারটা কিন্তু এককভাবে কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সামগ্রিকভাবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়েই কিন্তু পুঁজি বাজার। কাউকে বাদ দিয়ে কেউ কারোর উপরে ডমিনেট করে যে আমি একটা আইন করলাম, এটা আপনাকে পালন করতেই হবে, এরকম কিন্তু বিষয় না। এটা বাজার, এখানে মানুষের আস্থার একটা বিষয় আছে। তো আস্থাটাকে যদি আমি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমার সমস্ত স্টেক হোল্ডারদের মতামত নিয়ে, সুপরামর্শ নিয়ে তারপরে এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো এইরকম যদি আমরা কাজ করি, তাহলে আমরা পুঁজিবাজারকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারবো ইনশাআল্লাহ। সম্প্রতি মার্কেটকে স্টেবল করবার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবির মাধ্যমে একটা 3,000 কোটি টাকার সভরেন গ্যারান্টি একটা ফান্ড দেওয়ার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এটা পাশ হওয়ার পথে প্রায়, এটি যদি হয়, মার্কেটে এর কেমন প্রতিক্রিয়া আপনি প্রত্যাশা করছেন? আইসিবির প্রসঙ্গ যখন আসছে, তখন আমি বলি আইসিবিকে কিন্তু আমরা একসময় দেখতাম মার্কেট মেকার হিসাবে। আইসিবির যে সমস্ত কার্যক্রমগুলো আছে, সবগুলো কার্যক্রমই মার্কেটের স্বার্থে ছিল এক সময়। হ্যাঁ, মার্কেট যখন আপনার খুব বেশি হাই হয়ে যেত, তখন তারা সেল করতো, যখন মার্কেট বেশি লো হয়ে যেত তখন তারা বাই করতো। এবং তারা বিভিন্ন কোম্পানির স্টেক হোল্ডার ছিল, তাদের ডিরেক্টরশিপ ছিল বিভিন্ন কোম্পানিতে, তারা প্রতিনিধিত্ব করতো, কোম্পানির ভালো মন্দ তারা খোঁজখবর নিত, দেখতো, পুরো কার্যক্রমটাই তাদের ছিল। এরপর মিউচুয়াল ফান্ডগুলো ছিল, মিউচুয়াল ফান্ডগুলো ভালো ডিভিডেন্ড দিত এক সময়। ঠিক আছে, সব কিছু মিলে আইসিবি আমাদের মার্কেটে ভালো একটা রোল প্লে করতো। এক সময় আমি জানতাম মার্কেটের 12 থেকে 13% ট্রেড করতো আইসিবি। কিন্তু এখন আইসিবির কী অবস্থা দেখেন, এই যে দুর্নদশা আইসিবির, এবং আইসিবির দুর্নদশার কারণে কিন্তু পুরো মার্কেটটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমাদের কিন্তু এই মার্কেট যখন খুব ফ্রি ফল করে, তখন কিন্তু এই মার্কেটকে আটকানোর অথবা মার্কেটকে আপনার সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। আইসিবি যেহেতু নাই, এখন কেউ নেই। সুতরাং এই আইসিবিটা একটা ইনভেস্টমেন্ট ব্যাংক, এইটাকে উত্তরোত্তর এটাকে আমাদের শক্তিশালী করা দরকার ছিল ক্যাপিটাল মার্কেটের স্বার্থে, বরঞ্চ তা না করে এটাকে দুর্বল করে ফেলা হয়েছে। এটার হাত পা সব ল্যাংড়া করে দেওয়া হয়েছে, যাতে এটা আর কোনো কাজ করতে না পারে। বিকজ এটা যদি কাজ করতে পারে, তাহলে অন্যদের স্বার্থ নষ্ট হচ্ছে। এই জন্য অন্যদের স্বার্থ যাতে সম্পূর্ণভাবে মার্কেট থেকে তারা আদায় করতে পারে, মার্কেটকে ম্যানিপুলেট করে তারা যেন মার্কেটের সমস্ত টাকা পয়সা লুটপাট আত্মসাৎ করতে পারে, এই জন্য তারা আইসিবিকে পঙ্গু করে দিয়েছে। তো এখন আমরা একটা আশার বাণী আমরা দেখছি
যে এই সরকারের চেঞ্জিংয়ের পরে এখানে আবু আহমেদ স্যারকে দেওয়া হয়েছে। আবু আহমেদ স্যারকে আমি চিনি বহুদিন ধরে, ওনাকে আমি শ্রদ্ধা করি এবং উনি মার্কেটের জন্য খুব ডেডিকেশন আছে ওনার, আমি জানি এটা। তো উনি যদি আইসিবিকে শক্ত হাতে উনি হ্যান্ডেল করেন এবং উনি ওনার দক্ষতা ওনার যোগ্যতা দিয়ে যদি আইসিবিকে উনি হ্যান্ডেল করেন, তাহলে আইসিবি হয়তো আবার সেই তার পুরনো তার ঐতিহ্য সে ফিরে পাবে আশা করছি। এবং ৩,০০০ কোটি টাকার যে সভরেন্টি ফান্ড আইসিবিকে দিয়েছে, আমি মনে করি যে এই ফান্ডের পরিমাণটা আরও বাড়ানো উচিত, যেহেতু আইসিবি এখন খুবই সমস্যা সংকুল অবস্থায় আছে। সুতরাং এই ফান্ডটাকে যদি আরও বাড়ানো যায়, এটাকে যদি ১০,০০০ কোটি টাকা করা যায়, তাহলে আমি মনে করবো যে আইসিবির যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি তারা খুব অল্প সময়ের মধ্যে রিকভারি করে নিতে পারবে ইনশাল্লাহ। এখন মার্কেট এস্টাবলিশমেন্ট ফান্ডের টাকাটা কোথায় কীভাবে বিনিয়োগ হয়েছে সেটা আমার জানা নেই। তবে মার্কেট এস্টাবলিশমেন্ট ফান্ডটাকে যদি আইসিবির হাতে পুরোপুরি তুলে দেওয়া হতো, হ্যাঁ, এবং সেটাকে যদি মনিটরিং করতো বিএসসিসি, রেগুলেটরি যদি সেটাকে বিএসসিসি মনিটরিং করতো, অথবা বিএসসিসির কোনো সদস্য এবং আইসিবির কোনো সদস্যকে যৌথ কমিটি করে যদি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় ভালো হতো। ফান্ড ম্যানেজারের দক্ষতা আইসিবির চেয়ে আমার মনে হয় না যে নতুন যারা এখানে ফান্ড ম্যানেজ করতেছে তাদের বেশি। সুতরাং এখানে আলাদা একটা ম্যানেজমেন্ট করে, আলাদা একটা এখানে কর্মযোগ্য সৃষ্টি করে, এখানে তো অনেক এক্সপেন্স হচ্ছে, তাই না? এটা না করে পুরো ফান্ডটাকে আপনার হচ্ছে আইসিবির হাতে তুলে দিলে আইসিবি এটা মার্কেটের স্বার্থেই ব্যবহার করতো। নতুনভাবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসার পরে সরকারের সমস্ত সংস্থার মতো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনার স্টক এক্সচেঞ্জ, সবাইকে এক রকমের ঢেলে সাজানো হয়েছে। নতুন এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে আপনার প্রত্যাশা কী রয়েছে? এই বাজারকে তারা বাজারের জন্য কী ধরনের দিক নির্দেশনা আপনি প্রত্যাশা করছেন? আমি রেগুলেটরের কাছ থেকে প্রত্যাশা করি হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের যে জন্য নীতিগত সাপোর্ট, যখন আমাদের ক্রাইসিস থাকবে, আমাদের ফান্ড ক্রাইসিস থাকবে, অথবা আমাদের ব্রোকার কমিউনিটির অথবা আইসিবির যখনই যে ধরনের সাপোর্ট প্রয়োজন হবে, সেটার জন্য ওনারা আমাদেরকে চেষ্টা করা। এরপরে ট্যাক্সের যে বিষয়গুলো আছে, সেই ট্যাক্সের বিষয়গুলো আপনার হচ্ছে এনবিআর এর সাথে ওনারা আমাদেরকে সাপোর্ট দেওয়া। আর ওনাদের যে নিজস্ব রোল আছে, যে ওনাদের সিকিউরিটিস রুলস রেগুলেশনসগুলো, এগুলো ওনারা দীর্ঘমেয়াদী, অ্যাটলিস্ট 10 ইয়ার্সের আগে কোনো রুলস যেন ওনারা চেঞ্জ না করেন। তাহলে কী হবে? মানুষের একটা আস্থা আসবে। আজকে আমি একটা আইন দেখে, অথবা ফরেন ইনভেস্টমেন্ট বলেন, দেশীয় বড় ইনভেস্টমেন্ট বলেন, ওনারা একটা আইন দেখে ওনারা বিনিয়োগ করলেন। হঠাৎ করে বিনিয়োগ করার পরে আপনি আইনটা 3 মাসের মাথায় চেঞ্জ করে দিলেন, অথবা 1 বছর পরে চেঞ্জ করে দিলেন, তখন ওই বিনিয়োগটা কিন্তু আটকে গেল, অথবা সে ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতিগ্রস্তের দায় কে নেবে? তো সুতরাং যতগুলো আইন হবে, সব আইনগুলোই দীর্ঘমেয়াদী হতে হবে এবং বাজার বান্ধব হতে হবে। তো বাজার বান্ধব আইন কিনা, সেটার জাস্টিফিকেশনটা কীভাবে আপনি করবেন, সেটা স্টেক হোল্ডারের পরামর্শ ভিত্তিক করতে হবে। মানে আপনি যখনই কোনো আইন করবেন, তখন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, যেগুলো আমাদের সাথে রিলেটেড, সেগুলো আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই আমার মনে হয় করলে ভালো হবে। কারণ হচ্ছে আপনারা দীর্ঘ সময়ের জন্য এটা আইন করবেন, সেটা যদি পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে না হয়, তাহলে সেই আইনটা কিন্তু খুব একটা বেশি কার্যকরী হবে না এবং বাজারের জন্য লাভজনক হবে না। বাজারের এমন অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য কি করণীয় রয়েছে বলে আপনি মনে করছেন? শেয়ার বাজারকে স্টেবল করার জন্য মূল যে কাজটা, আমাদের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখন বিনিয়োগকারীদের আস্থা কী কাজ করলে বিনিয়োগকারীদের আস্থা আসবে, সেই বিষয়গুলো আমাদেরকে 1 by 1 ট্রেস করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য মূল যে কাজটা, সেটা হচ্ছে আমাদের বাজারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে ট্রান্সপারেন্সি আসতে হবে। তারা তাদের পাবলিকের টাকা পয়সা তাদেরকে দেওয়া হয়েছে বিশ্বাস করে তাদেরকে বিজনেস করার জন্য। তারা একটা কোম্পানি দিয়ে 4টা-5টা কোম্পানি তৈরি করছে, অথচ বিনিয়োগকারীদেরকে তারা তাদের ন্যায্য যে লভ্যাংশ, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করছে। তো লিস্টেড কোম্পানিগুলোর নজরদারি বাড়াতে হবে এবং তাদেরকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং এটা শুধুমাত্র মুখে বললে হবে না, এটার জন্য বিএসসিসির অথবা ডিএসসির প্রত্যেকেরই আপনার হচ্ছে একটা অ্যাকাউন্টসের একটা ডিপার্টমেন্ট, স্ট্রং ডিপার্টমেন্ট থাকতে হবে, যেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাকাউন্টসগুলোকে ভেরিফাই করা হবে, তাদের হিসাবকে আপনার অডিট করা হবে, তারা এই হিসাবের মধ্যে কোনো ধরনের জালিয়াতি করেছে কিনা। এবং এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। প্রতি বছর আপনি একটা কোম্পানি এখন হয়তো জালিয়াতি করছে, কিন্তু যখন আপনি এটাকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, হিসাব অডিটের মাধ্যমে রেগুলার আপনি ফলো আপে রাখবেন, তখন এই প্রক্রিয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং তারা ভালো ডিভিডেন্ড দেওয়া শুরু করবে। লিস্টেড কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা আসবে। দেখেন, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে রেকিট অ্যান্ড বেনকিজারের শেয়ার 10 টাকার একটা শেয়ার 5,000 টাকা মার্কেটে হয়েছে।
এই 5,000 টাকাটা কিন্তু কোম্পানি তার নিজস্ব ফিনান্সিয়াল স্ট্রেংথ দিয়ে এটাকে এই অবস্থানটা তৈরি করেছে। কিন্তু এর সমসাময়িক বাজারে যে সমস্ত কোম্পানি এসেছে এর মধ্যে প্রাণ RFL একটা কোম্পানি আছে, কিন্তু এই প্রাণ RFL এর আজকে দেখেন তার বাজারের প্রাইস 200 থেকে 250 টাকার মধ্যে। কিন্তু এই প্রাণ RFL এই দুটো কোম্পানি মার্কেটে লিস্টেড হওয়ার পরে তারা এখন মনে হচ্ছে তারা অনেকগুলো 20-25টা কোম্পানির মালিক, কিন্তু এই কোম্পানিগুলোর প্রাইসটা কিন্তু 5,000 টাকা হয় নাই অথবা 10,000 টাকা হয় নাই। যদি রেকিট বেনকিজার বাংলাদেশের সমস্ত আইন কানুন মেনে ট্যাক্স ভ্যাট সম্পূর্ণভাবে আদায় করে তারা যদি তাদের শেয়ারকে 10 টাকার শেয়ারকে 5,000 টাকা নিতে পারে, তাহলে প্রাণ RFL এর শেয়ার আজকে 200 টাকা কেন, ACI শেয়ার আজকে 100 টাকা কেন অথবা 150 টাকা কেন? তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওরা ট্রান্সপারেন্টলি ওরা বিজনেস করছে এবং ডিসক্লোজটা ওরা ট্রান্সপারেন্টলি করছে, বিনিয়োগকারীকে ঠকাচ্ছে না। অন্য অন্য কোম্পানিগুলো বিনিয়োগকারীদেরকে ঠকাচ্ছে, তারা প্রফিট কম দেখাচ্ছে, সেলস কম দেখাচ্ছে, সব কিছু মিলে আপনার আজকে এই অবস্থা তৈরি হয়েছে। তো সুতরাং আগে আমাদের বাজারে যে শেয়ারগুলো বিক্রি হয়, যে আইটেমস ইনস্ট্রুমেন্টগুলো বিক্রি হয়, সেগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দেন হচ্ছে আমরা যারা ব্রোকার কমিউনিটি আছি, মার্চেন্ট ব্যাংক আছি, আমরা আমাদের সঠিক রোল প্লে করছি কিনা এটাও স্বচ্ছভাবে মনিটরিং করা উচিত। এবং সেটা মনিটরিংয়ের জন্য প্রাইমারি মনিটর হিসেবে ডিএসসি দেখবে। ডিএসসি বড় ধরনের কোনো যদি প্রবলেম পায় সেটা বিএসসিসির কাছে রেফার করবে, বিএসসিসি দেন এটার আপনার হচ্ছে টেক ওভার করবে, এটা দেখাশোনা করবে। কিন্তু আমরা এখন কি দেখি, সামান্য একটা আমার অফিসে ভিজিট করতে আসলো, কমপ্লেন রেজিস্টার নাই, ডিএসসি বিএসসিসির কাছে পাঠিয়ে দিল। এখন বিএসসিসি আমার লোকজনকে হিয়ারিং ডাকলো যে আপনার অমুক ব্রাঞ্চে কমপ্লেন রেজিস্টার নাই। বিএসসিসির কাজ যদি এটা হয় তাহলে বিএসসিসি আসল কাজ কোথায় কখন করবে? আমি একদিন বিএসসিসির মিটিংয়ে গিয়েছিলাম, তখন বললাম যে আপনারা যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আপনাদের তো অনেক বড় বড় কাজ আছে। আমাদের ব্রোকার হাউসের কোনো একটা ক্লায়েন্ট ইন্টারন্যাশনালি একটা কমপ্লেন করলো, আপনারা এটা নিয়ে তোলপাড় শুরু করে দেন, পত্রপত্রিকায় নিউজ করে দেন। হ্যাঁ, আমি কি দোষী নাকি নির্দোষ যাচাই বাছাইয়ের আগে আপনি আমাকে কী করলেন, পত্রিকায় নিউজ করে দিলেন। বিএসসিসিতে যখনই কেউ কোনো একটা কমপ্লেন করবে সাথে সাথে সেটা পত্রিকায় চলে আসতেছে, বিএসসিসির মাধ্যমেই চলে আসতেছে এবং বিএসসিসি সিল দেওয়া পেপারস চলে আসতেছে। তো এটা কীভাবে সম্ভব? তাহলে আমি আপনার স্টেক হোল্ডার, আমি আপনার ফ্যামিলি মেম্বার, আপনি আমার সুনাম নষ্ট করে দিচ্ছেন কার কাছে? আপনার হচ্ছে বিনিয়োগকারীদের কাছে। তো বিনিয়োগকারীরা আমি কি দোষী নাকি নির্দোষ সেটা দেখবে না, ও দেখবে পত্রিকায় নিউজ হয়েছে। আমাদের দেশে পত্রিকায় নিউজ হলে সাধারণত আমরা ধরে নিই ঘটনা সত্য, মিথ্যা ঘটনা নিয়েও তো নিউজ হচ্ছে। তাহলে আমার কোম্পানির গুডউইল নষ্ট হচ্ছে, আমার ব্রোকার কমিউনিটির গুডউইল নষ্ট হচ্ছে, আলটিমেটলি কিন্তু পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কিন্তু পুঁজিবাজারের ক্ষতি করছেন বসে বসে। তো সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে না? তো আস্থার সংকট তো অনেকগুলো বিষয়ের উপর জড়িত। আপনার কিছু হলেই পত্রপত্রিকায় আপনারা সব কিছু জানিয়ে দিচ্ছেন। আপনারা টেক ওভার করবেন, টেক ওভার করার পরে যদি দেখেন যে সমাধানযোগ্য, সমাধান করে দেন। যদি সমাধানযোগ্য না হয়, পানিশেবল হয়, যদি পানিশমেন্ট দিয়ে ফেলেন, দেন আপনি পত্রপত্রিকায় আসুক, অসুবিধা নেই। আমরা বলি না যে এটা গোপন রাখেন, কিন্তু পানিশ করার পরে, পানিশমেন্টের আগে কিন্তু আপনি পত্রিকা দিবেন। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ টোটাল আপনার ইনভেস্টর্স কমিউনিটি এদেরকে অলওয়েজ আপনার রাইট ট্র্যাকে চালাইতে হবে। আপনি ভুল তথ্য দিয়ে এরপরে দেখেন আপনার ইনসাইডার ট্রেডিং, আমাদের বাজারের সবচেয়ে বড় যে সমস্যাটা ইনসাইডার ট্রেডিং। আমরা দেখেছি এ বাজারের মধ্যে অনেক কোম্পানি আছে, লিস্টেড কোম্পানি, তাদের মূল যে ব্যবসা কোর বিজনেস থেকে তারা বেশি অগ্রাধিকার দেয় শেয়ার বাজারের ব্যবসা। শেয়ার বাজার থেকে তারা ক্যাপিটাল গেইন, শেয়ার বাজার থেকে তারা আপনার হচ্ছে তাদের নিজস্ব শেয়ার নামে বেনামে ক্রয় বিক্রয় করে তারা লাভবান হতে চায়। এরকম বহু নজির আমরা দেখেছি। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। দীর্ঘ বছর ধরে আপনি পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন ঘনিষ্ঠভাবে, আপনি একটা ব্রোকারেজ হাউস পরিচালনাও করছেন। বিনিয়োগকারীদের জন্য আপনার কিছু দিক নির্দেশনা আমরা প্রত্যাশা করি। বিনিয়োগকারীদেরকে আমি আসলে সবসময় আমি বলি সেটা হচ্ছে লোন মার্জিন থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এই বাজারটা লোনের বাজার না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগ করতে হবে আপনার সেভিংসের চিন্তা করে। আমরা সেভিংস থেকে যে সেভিংস টু ক্যাপিটাল মার্কেট, সেভিংস টু ইনভেস্টমেন্ট, এটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেটে হতাশ হব না। কারণ আমি যদি ভালো কোনো কোম্পানিতে ইনভেস্ট করি এবং ভালো স্টক সিলেক্ট করে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি লং রানে কিন্তু কোনো না কোনোভাবেই আমি গেইন হবই। লং রানে আমার এই শেয়ারের দামটা আমার কোম্পানি এটাকে রেজ করবে। আর যদি আমি না বুঝে মানুষের কথায় আমি যদি শেয়ারে ইনভেস্ট করি তাহলে তো লস হওয়ার সম্ভাবনা থাকবেই। তো সুতরাং বিনিয়োগকারীদেরকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরবেন। আপনি যখন কোনো একটা কোম্পানির শেয়ার কিনবেন, শেয়ারের বাজার কিন্তু ওঠানামা করবেই, বাজার বিভিন্ন কারণে ওঠানামা করতে পারে। সুতরাং আপনার দাম কমলে হতাশ হওয়ার কিছু নাই, আপনি ধৈর্য ধরতে হবে
আর আমি তো কোম্পানির শেয়ার কিনেছি, তো কোম্পানির যদি প্রোডাকশন ঠিক থাকে, কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক থাকে, কোম্পানির সেলস ঠিক থাকে, তাহলে আমার তো চিন্তা করার কোনো কারণ নেই। আমার দাম কমে গেছে কিন্তু আমি তো এই শেয়ারটা আমি কম দামে সেল করবো না, বিকজ আমার কোম্পানি তো ঠিক আছে। আমি কোম্পানি থেকে ডিভিডেন্ড নিব এবং কোম্পানিগুলোর ডিভিডেন্ডের নিশ্চয়তা সেটা দেখা দায়িত্ব হচ্ছে রেগুলেটর, যে কোম্পানি সঠিকভাবে লাভ করে সঠিকভাবে ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করছে কিনা, বিনিয়োগকারীদেরকে ঠকাচ্ছে কিনা, সেইগুলো রেগুলেটর দেখবে। কিন্তু বিনিয়োগকারীদেরকে আস্থা এবং ধৈর্যের সাথে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। এবং আমার কথা হচ্ছে সেভিংসের টাকাটাই শুধুমাত্র শেয়ার বাজারে আনেন, কোনো লোন করে অথবা আপনার হচ্ছে বন্ধুবান্ধবের কাছে লোন করে, ব্যাংকের কাছে লোন করে শেয়ার বাজারে বিনিয়োগ করার আমি কোনো অবস্থাতেই আমি সমর্থন করি না। ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ একটা স্বনামধন্য ব্রোকারেজ হাউস, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ দুই জায়গাতেই মেম্বারশিপ রয়েছে, দুই জায়গারই স্টেক হোল্ডার, বাজারে অনেক ভূমিকা রাখেন। কোন দিক থেকে ফার্স্ট ক্যাপিটাল আপনি যদি তুলনা করেন অন্য ব্রোকারেজ হাউস থেকে একটু আলাদা, বা ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে আপনি কিভাবে তুলে ধরবেন? ফার্স্ট ক্যাপিটাল আমরা অন্যান্য যে সমস্ত ব্রোকার আছে সেই সমস্ত ব্রোকারদের চেয়ে আমরা একটু ডিফারেন্ট আঙ্গিকে কাজ করার চেষ্টা করছি শুরু থেকেই। আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে সবসময় চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে সার্ভিসটা আমরা নাম্বার 1 সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তাদেরকে মার্কেট সম্পর্কে সচেতন করার জন্য আমাদের যে সাপোর্ট টিম আছে তারা সবসময় সার্বক্ষণিক সাপোর্ট থাকে, রিসার্চের সাপোর্ট থাকে। আমাদের নিজস্ব ওএমএস আছে, ওএমএসের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদেরকে হাতের মুঠোয় আমরা ট্রেডিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের এখন সমস্ত কিছু অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস চলে আসছে। আমাদের একজন বিনিয়োগকারী অফিসে না এসেই সে আপনার ট্রেড করতে পারবে। বাংলাদেশের অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিনিয়োগকারী আমাদের অনলাইনে আমাদের ট্রেডের সাথে যুক্ত হতে পারবে। তার অফিসে আসার দরকার নেই। সে বিও অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে সমস্ত কিছু, তার রিসিপ্ট, তার পেমেন্ট সব কিছুই সে অনলাইনের মাধ্যমে পাবে। এই সিস্টেমটা আমরা করেছি। আর সর্বোপরি আমাদের যে টিম আছে, আমাদের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, আমরা সবসময় বিনিয়োগকারীদের স্বার্থেই কাজ করি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বিনিয়োগকারীদেরকে সেবা এবং তাদের সন্তুষ্টি অর্জন করা। আমাদের বিজনেসের মূল মোটেই হচ্ছে সেটা। রিসার্চ টিম আছে, আমরা রিসার্চ সাপোর্ট দিয়ে থাকি বিনিয়োগকারীদেরকে, তাদেরকে গাইড করি মার্কেট পারফরমেন্স কোন দিকে যাচ্ছে, কোন কোম্পানির কী অবস্থা, সমস্ত কিছু আমরা তাদেরকে টাইম টু টাইম ইনফর্ম করি। কাউসার আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুদীর্ঘ মতামত আমাদের পাঠক এবং দর্শকদের জন্য তুলে ধরবার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এবিটিভির সমস্ত দর্শক যারা এই প্রোগ্রামটা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবিটিভিকে ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।